নাই, নেপালে বাড়ে নাই, ভুটানে বাড়ে নাই, শ্রীলঙ্কায় বাড়ে নাই, মালয়েশিয়াতে, পাকিস্তানে বাড়ে নাই, চায়নাতে যাওয়া কি বাড়ে নাই? আমাদের ট্রিটমেন্টের কি ডিফারেন্ট এভিনিউ, বিকল্প এভিনিউ তৈরি হয় নাই? হয়েছে তো। অতএব এইখানে সে ভিসা দিল কি দিল নাই জাস্ট ইররেলেভেন্ট আমার কাছে। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের যাদের ন্যূনতম কোনো আগ্রহ নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে পছন্দ করে, বাংলাদেশপন্থী রাজনীতিতে পছন্দ করে, বাংলাদেশের স্বাধীনতায় পছন্দ করে এমন মানুষ এই খবরে খুব বেশি আপ্লুত হবে বলে আমার কাছে মনে হয় না আর কি। আজকেই কেন এই ঘোষণাটা দীনেশ ত্রিবেদীকে দিতে হলো, বা আজকেই ভারতের পক্ষ থেকে এরকম সংবাদ বাংলাদেশে কেন দিতে হলো? কারণ কি মনে হয় আপনার কাছে? কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? আমার কাছে মনে হয় না ভারত কূটনৈতিকভাবে খুবই চিন্তাশীল কোনো জাতি, এমনটা আমার কাছে মনে হয় নাই। আমি ইভেন ইন্ডিয়ান একাডেমিক এবং ইন্ডিয়ান লোকদের সাথে আমি ইনভলভ হয়ে দেখি, তাদেরকে বোঝার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি। তোমরা যে আওয়ামী লীগের বাক্সে ডিমগুলো রাখলা, রাইখা কি করছো? জামাতকে 18 সিট থেকে 80 সিটে পাঠাইছো, আর হাসিনারে গণভবন থেকে দিল্লিতে পাঠাইছো। আর আমাদের ইতিহাসে ভারত এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র বাংলাদেশিদের কাছে। এটা কি তোমার পলিসি সাকসেস? এটা তোমার ডিপ্লোম্যাটিক সাকসেস? তো এটা তোমার ডিজাস্টার, ফেইলিয়ার। তো সেই জায়গাতে আজকে কেন করেছে, অন্যদিনও করলে কিছু যায় আসতো না। যেটা হয়েছে যে ভারত মনে করতেছিল যে আমরা মনে হয় ঠেকা গেছি, পারতেছি না, একটু এই সনাতনীদেরকে মাঠে নামাইছে, পলাশবাড়িতে মন্দির নিয়ে ঝামেলা করছে, শিব আর রাম ভক্ত বনাম সনাতনী হিন্দুদেরকে মুখোমুখি করবে, কেওয়াস লাগাবে, 23শে জুন ছিল আওয়ামী লীগের মিছিলে 2-4-5টা হিন্দু মাইরা ফেলার ঘটনা ঘটাবে। এই ফাঁদে তো আমরা কেউ পা দেই নেই। এখন বুঝতে পারতেছে যে তাদের এই যে চাণক্য নীতিটা যেটা ছিল, এই কাজগুলো ফেল করেছে। রংপুর কেটে নেবে, তারপরে চট্টগ্রাম কেটে নেবে, পরিকল্পিতভাবে রংপুরে এবং চট্টগ্রামে আপনার হিন্দুদেরকে আপনার সেটেল করানোর পরিকল্পনা চলছে। আমরা এরকম লেখাজোখা পড়লাম, আমাদের দু একজন গোয়েন্দা বন্ধুবান্ধব যারা আছে বিভিন্ন ফোর্সে কাজ করেন, তারাও বলেছেন হিন্দুদেরকে উইদিন দ্য কমিউনিটি পরিকল্পিতভাবে বলা হচ্ছে জমি কিনে সেটেল হওয়ার জন্য রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে। এখন এগুলো করে কি সফল হবে? ওয়ার্ক করে নাই তো, এগুলো কোনোটা ওয়ার্ক করতেছে না। বরং যেটা হচ্ছে দিল্লি বিরোধী ফেনোমেনা আরও বাড়তেছে। মানে যেই কাজগুলো করলে বাংলাদেশে বন্ধুত্বের মানে নমুনা পাওয়া যেত, সেই জিনিসগুলো তারা করছে না। তারা একই ভুল পদ্ধতি, একই ভুল সিদ্ধান্ত, একই উস্কানি। আপনি ওইদিকে কাঁটাতার নিয়ে আলোচনা করছেন, সীমান্তে পুশিন করছেন, আবার বলছেন একই জল, একই গঙ্গা, একই আকাশ বাতাস, সবাই মিলে আমরা একটা ক্রিকেট টিম বানায় ফেলবো। তো আপনি কাঁটাতারে বেড়া দিয়ে বানাবেন, আমাদের লোকদেরকে হত্যা করে বানাবেন। মানে আপনার কথা কাজে পলিসি কনসিস্টেন্সি থাকতে হবে না, নীতি সামঞ্জস্য থাকতে হবে। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। তাই উনি আজকে করুক, হতে পারে চায়নাকে একটু বাউন্স ব্যাক করবার জন্য হয়তো করে থাকতে পারে, যে চায়নার সাথে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, চায়না থেকে অনেক কিছু নিয়ে আসবে, ইনভেস্টমেন্টের ঘোষণা হয়তো দেবে, চায়না কত টাকা ইনভেস্ট করবে বাংলাদেশে, কোন কোন প্রজেক্টে তারা ফান্ডিং করবে, সেগুলোর আলোচনা যেহেতু আসবে, সেরকম সময় যেন ভারতীয় দালাল যারা আছে তারা যেন অ্যাটলিস্ট গণমাধ্যমে টকশোতে এসে বলতে পারে, না ভারতও তো আমাদেরকে দিয়েছে। মানে ভারত ভিসা ওপেন করছে, আমাদের দেশের লোকরা যেভাবে বলা বলি করবে এটা, এই দালালরা একটা বিশাল জিনিস আমাকে দিচ্ছে, ভাবছেন এরকম যে আমার ভিসা অ্যাপ্লিকেশন করা লাগবে না, টাকাও দিতে হবে না, ওখানে গেলে আমার কলকাতায় আর দিল্লিতে ফ্রি খাওয়াইবো, আমার হোটেলে ফ্রি রাখবে। বাস্তবতা তো এরকম না। অতএব ভারত যদি পলিসি ইস্যুতে তার ডিজাস্টারগুলোকে অ্যাকনলেজ না করে, সে বাংলাদেশিরা তাকে যে যে কারণে ঘৃণা করে, অপছন্দ করে, সেগুলোকে যদি সে অ্যাড্রেস না করে, শুধুমাত্র ভিসা ইস্যু দিয়ে বাংলাদেশের তরুণদেরকে, বাংলাদেশের ইয়াং জেনারেশন, বাংলাদেশের বাংলাদেশপন্থী মানুষকে খুশি করতে পারবে এত ছোট বিষয় দিয়ে, আমরা মনে হয় সেই সময়টি শতকরা 80-90 জন যারা মোটামুটি যারা সচেতন তারা সবাই জানে, তারা নিশ্চিত যে ভারত আমাদেরকে কোনোভাবেই স্বাভাবিক শান্তিময় দেখতে পারে না বা দেখতে চায় না। তাদের পলিসিটাই একেবারেই ডিফারেন্ট, সভ্য পলিসি না, অসভ্য পলিসি। তো যেটা বারবার আমাদের লার্নেড ফ্রেন্ড বলতেছিলেন সেটা হচ্ছে যে ভারতের পলিসিটা কিন্তু আমরা জানি। এই কারণে আমি সন্দিহান না, আমি নিশ্চিত না যে চায়নার সাথে আমাদের যে ডিলটা, এটা যদি ওরকম পলিসিতে আমরা না আনতে পারি, তাহলে এই সম্পর্কটা কতটুকু স্থায়ী হবে সেই ব্যাপারে আমার সত্যি সত্যি সন্দেহ আছে। কিন্তু চীনের সঙ্গে যে আমাদের যে আজকে কয়েকটি 15টি এমইউ চুক্তি সই হয়েছে, সেটি একটি ইতিবাচক দিক নিশ্চয়ই। আমরা এটা প্রচেষ্টা বলতে পারি, কিন্তু আমরা আপনার সাথে আমার ধরেন একটু খোলামেলা বলি যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকবো, কারোর সাথে আমাদের শত্রু থাকবে না। তো রাষ্ট্র সার্ভাইভ করবে কীভাবে? সীমান্তবর্তী রাষ্ট্র মানেই তো শত্রু রাষ্ট্র। সীমান্তবর্তী শত্রু রাষ্ট্রের উপরে ভিত্তি করেই আপনার সভরেনিটিকে ডিফাইন করতে হয় যে এইটা আমার সীমান্তে আমার বিজিবি কেন প্রতিবাদ করছে, যখন বিএসএফ আসছে তখন আমার এলাকাবাসীরা মিলে তাকে কেন বলছে, অথবা যখন ওই যে অনুপ্রবেশকারীদেরকে রেখে যাচ্ছে তখন বাংলাদেশ কেন বলছে তাদেরকে ফেরত নিতে হবে।
যদি বন্ধু রাষ্ট্র হইতো তাহলে তো তাদেরকে নিয়ে নেওয়ার কথা ছিল। আপনি যখন রাজশাহী থেকে রংপুরে ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ তো আটকায় না। আপনি যখন বরিশাল থেকে ভোলায় ঢোকেন, ঢাকায় ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ আটকায় না। কিন্তু আপনি যখন সীমান্ত ক্রস করে ওই পারে যাবেন, তখন আপনাকে আটকায় কেন? তাহলে সীমান্ত হচ্ছে শত্রু বেষ্টিত এই ধারণার উপরে ভিত্তি করেই রাষ্ট্র তৈরি হয়, এবং এই জন্যই সীমান্ত বাহিনী লাগে। সীমান্ত বাহিনী বন্ধুর বাড়িতে লাগে না। বন্ধুর বাড়িতে জানলা খোলা থাকে, দরজা খোলা থাকে, কিন্তু সীমান্ত বাহিনী এই কারণে লাগে কারণ পাশের জন আপনার বন্ধু না, এটা বাই ডিফল্ট আপনার শত্রু, এবং এটা ধরে নিয়েই হচ্ছে আপনাকে পথ চলতে হয়। বাংলাদেশের ফরেন পলিসিতে এই যে একটা আওয়ামী মানে দিল্লির ন্যারেটিভ আমাদের সংবিধানে ঢুকায় দিয়েছে, সবার প্রতি বন্ধুত্ব, কাইও আমার শত্রু না, মানে মিয়ানমার আপনার শত্রু না, মানে আপনাকে 13 লক্ষ রোহিঙ্গা ওভারনাইট কয়েক সপ্তাহের ভিতরে ছাপায়া দিয়ে গেল। শুভেন্দু অধিকারী আগামী কয়েক বছরের ভিতরে আপনারে 30 লাখ বাঙালি মুসলমান এখানে ডাম করে দিবে, মানে এটা আপনার বন্ধুত্বের লক্ষণ আর কি। হেমন্ত শর্মা রাতের বেলা কেমনি লোক পাঠাইবো সেটা সাংবাদিকরা বলতেছে, কোন জায়গায় ফাঁকফোকর আছে। শুভেন্দু অধিকারী গতকাল কিনা পরশু বলছে 10,000-এর উপরে নাকি অলরেডি বাংলাদেশ সে পুশিং করেছে। এগুলো কি বন্ধুত্বের লক্ষণ? আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে বাংলাদেশিরা হলো টার্মাইটের মতো, আমরা তো এগুলো কিন্তু স্টেটের মুখ্যমন্ত্রী বিএসএফ দিয়েছে, বিএসএফের যিনি স্টেটের দায়িত্বে আছেন তারাই তাকে দিয়েছেন, এবং তাকে তো অবশ্যই এটা ডিটেলসও দেওয়া হয়েছে কোন কোন স্টেশন থেকে, কোন কোন সীমান্তের জায়গা থেকে আপনি কতজনকে পুশিং করেছেন, কতজন করতে পারেন নাই, কতজন ওয়েটিংয়ে আছে, নিশ্চয়ই তাকে একটা দেওয়া হয়েছে। এবং যেহেতু সে পার্লামেন্টে বলেছে, আমরা তো এটা অফিসিয়াল পরিসংখ্যান হিসেবে ধরে নেব। প্রশ্ন হচ্ছে বিজিবি ধরতে পারছে কিনা, আমার সে ক্যাপাসিটি আছে কিনা। বিজিবির ভাইরা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, যে পরিমাণ অস্ত্র এবং সুযোগ সুবিধা নিয়ে, এবং আপনি জানেন ইতিমধ্যে বিজেপির জওয়ানরা বলেছেন যে সীমান্তে প্রচুর পরিমাণে বিশ্রী ধরনের সাপ ছেড়ে দেওয়া হয়েছে, রাতের বেলা তারা টের পান এগুলো, এবং এই পোকামাকড় তাকে ডিল করতে হচ্ছে, যেটা তারা আগে দেখেন। আগে তো আমরা এরকম একটা খবর হ্যাঁ, দেখেছিলাম। এটা কিন্তু আগে ক্ষতি হবে। তাহলে এখন এই যে যেই ক্যাপাসিটিতে আমার বিজিবি ফাংশন করছে, এই ক্যাপাসিটিটা সাফিসিয়েন্ট কিনা, এই প্রশ্নটা তো স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেওয়া দরকার ছিল। যে 10,000 বলছে সে, আপনার অফিসার বলছে অথবা আপনারা বলছেন গত 2 বছরে 2,500 পুশিন চেষ্টা করা হয়েছে, তাহলে গত 4 মাসে কতজন করা হয়েছে? তাহলে বাকিরা আসলে করেছে কিনা, এই করবার ক্ষেত্রে এখানে কোনো আমাদের গ্যাপ আছে কিনা, যে আপনি বিশাল যে 600 কিলোমিটার এলাকা যেখানে কাঁটাতার নাই, অথবা যে কাঁটাতার আছে যেখানে, এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে পটেনশিয়ালি করতে পারে আমরা মিস করছি কিনা, যে অনুপ্রবেশকারীদের নামে হাজার হাজার বাঙালি মুসলমানকে ইতিমধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ঢুকিয়ে দেওয়ার পিছনে বাংলাদেশ সরকারের ভূমিকা আছে কিনা, নতজানু পররাষ্ট্রনীতি আছে কিনা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো আমরা কনফিডেন্স পাচ্ছি না। উনি বলছেন যে উনি বর্ডার কিলিংয়ের ডেফিনেশন বদলে দিয়েছেন। বিজিবি বিএসএফের মিটিংয়ের যে মিনিটস পড়লাম, সেখানে দেখলাম আপনার বলা হচ্ছে যে কিলিংস হ্যাপেন্ড অ্যাট দ্য বর্ডার, মানে এটা যে মানে মার্ডার অথবা পিপল ডাইড অ্যাট দ্য বর্ডার, এরকম একটা জায়গা, যে আপনি মনে হয় ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আর কি, এরকম একটা ইমপ্রেশন দিচ্ছে আর কি, যে এটা যে আপনাকে হত্যা করা হয়েছে ওখানে, যেখানে সে হত্যা করতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলছেন যে নোম্যান্স ল্যান্ডে, তাদের বর্ডারে, ওখানে সেখানে স্মাগলাররা গেছে টেছে তো মারা গেছে, মানে কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের নাগরিক আকারে। তো সেরকম একটা জায়গায় তো আমাদের এই প্রশ্নটা করতে হচ্ছে যে আসলে করে ফেলেছে কিনা, সেখানে করাপশন আছে কিনা। ক্রস বর্ডার কিন্তু প্রচুর ব্ল্যাক মার্কেট আছে, বিডিআর বিজিবির অনেক সদস্য এইসব বাজে কাজের সাথে তারা জড়িত। তো সেখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, যে অনুপ্রবেশকারীদেরকে তোমরা নিয়ে নাও, এরকম সবগুলো বিষয়ে আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকা দরকার, ক্রিটিক্যাল হওয়া দরকার। এই রিলেশনশিপটা ফিউচারে কিভাবে যাবে, সেটা হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা তৈরি হইতে হবে। ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পলিসি রিলেশনশিপ। আমি আপনাদের সাথে আমি বহুবার বলেছি যে ভারত কোনো পলিসির উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোনো দিন করে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক কোনো দিন ছিল না। যেটা ছিল আওয়ামী লীগের সাথে ছিল, শেখ পরিবারের সাথে ছিল। অতএব শেখ পরিবারের সাথে সম্পর্ক আর রাষ্ট্রের সাথে সম্পর্ক এক জিনিস না। এবং এই পলিসি রিলেশনশিপ না থাকার কারণে যেটা হয়েছে, আপনি এটাকে প্রেডিক্ট করতে পারছেন না। এক এক আমলে আপনি এটার এক এক রূপ দেখবেন, এবং এই রূপ দেখায় যেটা হচ্ছে রাষ্ট্র আকারে আমার সিকিউরিটি থ্রেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, কারণ সকল দল ব্যক্তিত্বহীন। তো এইটা পরে আমার কাছে মনে হয়েছে যে এই যে সেকশন 25 যেটা, এটা বাংলাদেশকে ব্যক্তিত্বহীন করে তুলেছে। এক নাম্বার যে কূটনীতি, আমরা যদি ব্রিটিশ কূটনীতি দেখি, যখন ওরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে যখন চোখে চোখ রেখে আমাদের রাজাদের সাথে কথা বলে, এবং কতিপয় কিছু ব্রিটিশ এসেই ভারতবর্ষকে 200 বছরের জন্য গোলামে পরিণত করে, ওইটার কিন্তু সাকসেস হচ্ছে কূটনৈতিক একটা সাকসেস। আমরা একটু নেগেটিভ পজিটিভলি চিন্তা করি। মেরুদণ্ড সোজা করে কথা বলা। আরেকটা বিষয় হচ্ছে এখানে বন্ধুত্বের কিছু নাই। রাষ্ট্রের মধ্যে যখন পলিসি থাকে, আমার স্বার্থটা হচ্ছে সবার আগে,
আমি স্বার্থটা দেখব। সেই স্বার্থে আপনার এখন সমসাময়িক যে বিষয়গুলো আসছে, যে দিল্লি নমনীয় না শক্ত, ও আজকে শক্ত হবে কালকে নরম হবে, হ্যাঁ, এর ভিত্তিতে আমরা চলবো না। আমাদের যে প্রাপ্য, ইভেন আমি একটা জায়গায় খুব শক্ত করে বলেছিলাম, সেটা হচ্ছে যখন মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ, মতান্তরে হয়তো 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশিং করেছে, সেই জায়গাটাতে বাংলাদেশের ভূমিকাটা ছিল কূটনৈতিক ব্যর্থতা, সিরিয়াস একটা ব্যর্থতা। সেই জায়গাটাতে শক্তিশালী অবস্থান, আমরা সাধারণত আরেকটা নীতিবাক্য বলি যে আমি নিজেকে সেভ করার জন্য আমি শক্তিশালী মানুষের সাথে থাকি, এটা কিন্তু দোষের না। এখন ভারতকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, চায়নার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না, রাশিয়ার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না। ওরা এসে আমার দেশ দখল করবে না, রাশিয়া থেকে এসে দখল করবে না, আমেরিকা থেকে এসে আমার দেশ দখল করবে না, কিন্তু ভারত তো করে। ও প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তো তাকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, আমাকে ওই লেভেলের বন্ধুত্ব লাগবে, দরকার। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছি এটা, যে কারণে আরেকটু এক ধাপ আগিয়ে যেটা ফওয়াদ ভাই বলেছে যে এটা একটা প্রক্রিয়া, কিন্তু আমার মনে হয় একটা কঠিন সিদ্ধান্তে বাংলাদেশকে যাওয়া উচিত, যে আমরা 70s 80s আওয়ামী লীগ কিন্তু প্রচণ্ড সেনাবাহিনী বিরোধী দল ছিল, প্রয়োজন নাই তো, এরা পালতে হয়। বামপন্থীরা দেখবেন, ইনুমেননরা, কমিউনিস্ট পার্টির লোকজন দিব্যি বক্তব্য দিত যে এইগুলো কোনো প্রয়োজন নাই, এটা আমাদের বন্ধু রাষ্ট্র আছে পাশে, এগুলো আমরা মানুষকে খাওয়াবো টাবো, দান সাদগা করবো টরবো, দেশের মানুষকে, কৃষকদেরকে টাকা দিব, এটা কেন দরকার। এবং এই ফলশ্রুতিতে যেটা হয়েছে আপনি দেখবেন যে আমাদের আর্ম ফোর্সেস, আপনি সভরেন্টি কাকে দিয়ে রক্ষা করবেন? সভরেন্টি রক্ষার ফোর্স হচ্ছে আপনার আর্ম ফোর্সেস, আপনার গোয়েন্দা সংস্থা। তাদেরকে গ্র্যাজুয়ালি কিভাবে আনপ্রফেশনালি দুর্বল করে দিয়েছে আমাদের আর্ম ফোর্সেসকে, তাদেরকে ব্যবসায়ী বানানো হয়েছে দেখেন। এবং আমার সেনাবাহিনীর, আমার তো প্রচুর বন্ধুবান্ধব আছে সিনিয়র জুনিয়র, এই সেনাবাহিনী ফাইটিং ফোর্স না এখন। আপনার সে শান্তি মিশনে কাজ করতেছে, পুলিশিংয়ের জব করতেছে, আপনার হিল ট্রাক্সে কাজ করতেছে, খুবই লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ারে সে ইনভলভ আর কি, আপনার ইনসার্জেন্সি ডিল করতেছে। কিন্তু যুদ্ধের প্রিপারেশনের, ব্যাটল প্রিপেয়ারনেস যেটাকে বোঝায়, সেই প্রিপারেশন কি আমার আর্ম ফোর্সেসের এখন আছে কিনা? আমার আর্ম ফোর্সেসের উপরের দিকে যত যাবেন, কর্নেল অ্যাবাভ, একটা বিশাল অংশ হচ্ছে সেল আউট অফিসার্স। প্রচণ্ড দেশপ্রেমিক অফিসার আছে নিঃসন্দেহে, কিন্তু একটা বিশাল অংশ গত 17, 20, 25 বছরে সোল্ড আউট হয়ে গেছে বিভিন্ন স্বার্থের কাছে। ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, বিদেশ সফর, প্লট ফ্ল্যাট, মানে স্যাক্রিফাইসিং ফোর্স হতে যেটা লাগে, যে আপনি জীবন বিপন্ন করেও দেশের জন্য রক্ত দিয়ে আমার পতাকাকে সেফগার্ড করবেন, সেই ব্যাটেল প্রিপেয়ারনেস তো নাই। তাকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন। মেশিন টুলস ফ্যাক্টরিতে ফার্নিচার বানায়, মেশিন টুলস ফ্যাক্টরিতে তো আপনি যুদ্ধ বিমান বানাবেন, আপনি তো গুলি বানাবেন, আপনি ড্রোন বানাবেন। আপনি এই একই ফ্যাক্টরি যুদ্ধের আগে 60s গাড়ি বানাইতো, যেই গাড়ি বিদেশে এক্সপোর্ট হইতো, অ্যাসেম্বল করতো এখানে, বিদেশি কোম্পানির একসাথে মিলে কাজ করতো। সেই ফ্যাক্টরি এখন নাট বল্টু বানায়। মানে তার প্রিপারেডনেস অবস্থা দেখেন যে আমরা কোথায় নামিয়ে নিয়ে আসছি এই ফোর্সের ক্যাপাসিটি। এবং গত কয়েকদিন আগে দেখলাম এনডিসিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কারেক্টলি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আমাদের মাল্টি রোলের যে কমব্যাট এয়ারপ্লেন দরকার, আমাদের সেই জেট নাই। আমাদের কক্সবাজার থেকে শুরু করে আমার পুরো সি লাইন, আমার যে বর্ডার, এটা করার মতো কোনো প্রিপারেশন নাই। আমাকে মিলিটারি অফিসাররা বলেছেন যে ভারতের ক্যানভাসে তারা ইস্টার্ন ফ্লাঙ্কসে তারা দেখতেছে আমার এখানে কোনো এয়ার ঝুঁকি নাই, মানে এখানে আকাশপথে ভারতের ক্ষতি হতে পারে সেরকম ঝুঁকির পরিমাণ হচ্ছে 0 লেখা। তার ইন্ডিয়া বলতেছে, এর মানে হচ্ছে আপনি কি পরিমাণ অযোগ্য অবস্থায় আছেন। আপনার ধরেন 45-47টা বিমান আছে আমার, অলমোস্ট এগুলো সব রাশিয়ান আমলের, সোভিয়েত ইউনিয়নের আমলের, অলমোস্ট অকার্যকর। কদিন পরে দেখবেন এখানে ভাঙ্গা চুরে পড়ে, ওইখানে নদীর মধ্যে পড়ে, পাইলট মারা যায়, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়, এইসব বিমান দিয়ে আপনি চলতেছেন। তাহলে আপনার প্রিপারেশন কোথায়? এই যে টোটালি পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, এবং যদি আপনি পিলখানা ম্যাসাকারের যে রিপোর্ট আপনার কমিশন যেটা করেছে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে দিয়ে, সেই কমিশনের রিপোর্ট পড়েন, সেখানে দেখবেন কিভাবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতারা, কিছু মিসগাইডেড ফোর্সেস এর অফিসাররা মিলে এই কাজগুলো করে আর্ম ফোর্সেসকে দুর্বল করে দিয়েছে। আমার 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়েছে ব্রুটালি। পৃথিবীতে কোনো যুদ্ধে এতগুলো অফিসার মারা যায়নি 2 দিনে 1 দিনে। তো সেই জায়গাতে আপনি হচ্ছে এখন আমাকে তাহলে কী করতে হবে? কামব্যাক করতে হবে, যে আমাকে এই রকম একটা সিনারিওতে ব্যাটেল প্রিপেয়ারনেস দরকার। ছোট দেশ মানে কি? ইরান দেখাই দিছে না কত ছোট হয়ে কত কিছু করা যায়। আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি যুদ্ধ করবেন না।
তো এই জন্য এই যে আলোচনাটা এখন চলতেছে JF-17 থান্ডার, যেটা পাকিস্তান এবং চায়না মিলে করেছে, তার পুরো একটা স্কোয়াড্রন তারা অলরেডি অফার করেছে বাংলাদেশকে। বাংলাদেশে একটা দুইটা স্কোয়াড্রন কিনে নেওয়া দরকার, এবং আমাদের পুরো ফোর্সেসকে আপনার আওয়ামী ভারতীয় দালাল মুক্ত করা দরকার, গোয়েন্দা সংস্থা সহ পুরো 20 বছরের রিক্রুটমেন্ট ভেটিং করা দরকার। এর ভিতরে বাংলাদেশপন্থী না এমন লোক কারা কারা আছে সিনিয়র লেভেলে, কমান্ডিং পজিশনে যারা যারা আছে, এদেরকে বের করতে হবে, ক্লিনিং অপারেশন করা দরকার। কারণ এই ফোর্সেসকে সামনে রেখে তো সাধারণ মানুষ লড়বে। আমার 71-এর মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছে কারা? আর্মি অফিসাররা তো নেতৃত্ব দিয়েছে, আমার প্রত্যেকটা সেক্টর কমান্ডার। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, ওনারা সিভিলিয়ান ছিলেন, ওদেরকে ট্রেনিং করেছেন কারা? এই জুনিয়র অফিসাররা, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, মেজররা তো তাদেরকে ট্রেনিং করিয়েছেন। তাহলে আমি এখনও বিশ্বাস করি যে আমাদের মেজরিটি জওয়ান, সিপাহী যারা আছেন বিডিআর এবং আর্ম ফোর্সেসে, অধিকাংশ জুনিয়র অফিসার প্রচণ্ড রকম দেশপ্রেমিক। শুধুমাত্র দালাল আছে উপরের দিকে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে,